অনেক দিন আগের কথা। হরিপুর গ্রামে একটি ছোট পরিবার বাস করত। রমেশের বউ রিনা ও তাদের ছোট্ট ছেলে জয়। সেই গ্রামের দক্ষিণ দিকে একটি বিশাল বড় বাগান ছিল। সেই বাগানে মাঝে মধ্যেই একটা দোলনা নিজে থেকেই দুলতে দেখা যেত। সন্ধ্যার পর গ্রামের লোকেরা কেউ সেই ভুতুড়ে দোলনার দিকে যেত না। একদিন জয় সন্ধ্যাবেলায় ওই গাছের কাছে চলে যায়। বাবু দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আসছিস কেন? ফিরে আয়। মা, তুমি শুনতে পাচ্ছ না? কেউ আমাকে ডাকছে, খুব মিষ্টি করে ডাকছে। বলছে আয় খোকা, আমার কাছে আয়। না বাবু, ওইসব মনের ভুল, কেউ ডাকছে না, চল বাড়ি চল। না মা, এই তো মনে ভুল না। ওই দেখো, দোলনাটা নিজে থেকেই দুলছে। আশেপাশে কেউ নেই, দেখো। আমার মনে হচ্ছে ওই দোলনায় কেউ বসে আছে। মা, আমি ছায়া দেখতে পাচ্ছি। কেমন কেস কেস শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ তুমি? বাবু চুপ কর বলছি, খবরদার ওদিকে তাকাবি না। ওই মহিলাটা কাঁদছে মা, বলছে তার খুব কষ্ট, তার নাকি কেউ নেই, আমাকে কোলে নিতে চায় মা। আমি যাই মা, একটু গিয়ে দেখি। না, যাবি না তুই। আমার কথা শুনতে পাচ্ছিস না? ওটা মানুষ না বাবা, খারাপ কিছু। চল বাড়ি চল তাড়াতাড়ি আমার সাথে। আর কোনোদিন এখানে যেন তোকে আমি আসতে না দেখি। তোমরা এত রাতে কোথায় থেকে আসছো? কি আর বলবো, তোমার ছেলে আবার আজকে সেই দক্ষিণ দিকে বাগানে গেছিল। আমি না দেখতে পেলে যে কি হতো আজকে কে জানে। কি দক্ষিণ দিকে? তোমাদের না আমি 1000বার বারণ করেছি সন্ধ্যার পর ওই অভিশপ্ত দোলনার দিকে যাবে না? তোমরা কি আমাকে শান্তিতে বাঁচতে দেবে না? আমি বিয়ে হবার পরে এসে থেকেই তুমি ওই দোলনার দিকে যেতে বারণ করো, কিন্তু আসল ঘটনা কোনোদিনই বলনি। আজকে সত্যি সত্যি ওই দোলনাটা নিজে থেকেই দুলছিল। কোনো বাতাস ছিল না, গাছের একটা পাতাও নড়ছিল না, আর ওই ভারী কাঠের দোলনাটা দুলছিল। আর বাবু বলছে সে কান্না শব্দ শুনেছে। সত্যি বলছি বাবা, একজন মহিলা কাঁদছিল, আমাকে খোকা বলে কাছে ডাকছিল। চুপ কর, একদম চুপ। খবরদার ওরকম কথা আর মুখে আনবি না। ওইদিকে তাকালে চোখ অন্ধ হয়ে যায়, জানিস না? যা ঘরে যা, গিয়ে শুয়ে পড়। তুমি শুধু আমাদের ভয় দেখাচ্ছ আর বকাবকি করছো, কিন্তু আমার মনে হয় তুমি সত্য ঘটনা আমাদের বলছো না। গ্রামের সবাই ওই গাছটাকে এত ভয় পায় কেন? করিম চাচা কেন ওই জায়গায় সবাইকে যেতে দেয় না? করিম চাচার নাম মুখে নেবে না। ওইসব বড় লোকদের ব্যাপারে ওসব কথা বললে আমাদের এই গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে। তাছাড়া তুমি মেয়ে মানুষ, সব ব্যাপারে নাক গলাতে হবে না। মেয়ে মানুষের অত সাহস ভালো না। যাও ঘরে যাও। সাহস না, এটা জানার ইচ্ছা। জয়কে আজ যা করতে দেখেছি, মনে হলো ও অন্য কোনো ঘরের মধ্যে ছিল। আমি যদি আজ সত্যিটা না জানি, কাল হয়তো বাবুকে আর আটকাতে পারবো না। সত্যি জেনে তুমি কি করবা? মরা মানুষ কি আর ফিরে আসে? যাও শুয়ে পড়ো। পরদিন সকালে গ্রামের মেয়ে বউরা কালকে রাতের ব্যাপারে বলাবলি করছিল। তোমরা শুনেছ, কাল রাতে নাকি আবার দক্ষিণ দিকের বাগানে কান্নার শব্দ শোনা গেছে। আরে দেখো তোমার কান্না, ওসব শিয়ালের ডাক। করিম মাতবার বলে দিয়েছে ওসব আজগুবি গল্প। তুমি তো বলবেই, তুমি করিম মাতবরের বাড়ির কাজের মেয়ে না, কিন্তু আমি নিজে শুনেছি। ওই যে ওই বউটা, রমেশের বউ, কাল রাতে ওখান থেকে ওর ছেলেটাকে টেনে এনেছে। বউটা সাহস আছে বলতে হবে। বেশি সাহস ভালো না। করিম মাতবার শুনলে কিন্তু খবর আছে। ওই বাগান নিয়ে কথা বলা নিষেধ। কেন নিষেধ? ওই দোলনাটাকে কে বানিয়েছিল মনে আছে? রহিম মিয়া, করিমের ছোট ভাই। আর মানুষটা খুবই ভালো ছিল। রহিম মিয়া তার বউটাকে কত ভালোবাসতো। বাদ দাও পুরনো কথা। রহিম মরেছে, তার বউও মরেছে, এখন সব করিম মাতবরের। মিনু কাকি, একটা কথা জিজ্ঞেস করব। আরে, রমেশের বউ রিনা যে, বলো কি কথা? রহিম চাচার বউ, মানে রুজিনা চাচি, সে কিভাবে মারা গিয়েছিলেন? এই মেয়ে, এসব কথা কেন? তুমি এই গ্রামের বউ মানুষ, এসব ব্যাপারে নাক গলাতে এসো না।
যাও বাড়ি যাও, মেয়ে মানুষের এত সাহস ভালো না। চাচি, কিছু মনে করবেন না, আমি সত্যটা জানতে চাই। কাল রাতে আমার ছেলেটা মরতে বসেছিল। আপনারা যদি সত্যটা না বলেন তাহলে সবার কিন্তু বিপদ হতে পারে। সে অনেক আগের কথা। রোজিনা তখন 9 মাসের পোয়াতি। হঠাৎ খবর এলো সে নাকি আত্মহত্যা করেছে। আত্মহত্যা? কিন্তু আমি তো অন্য কথা শুনেছি। গ্রামের মানুষ কত কথাই বলে, কিন্তু লাশের অবস্থা দেখে অনেকেই বলেছিল এটা আত্মহত্যা। ওটা আত্মহত্যা না। আর পেটের বাচ্চাটারও কোনো খোঁজ মেলেনি। পেটের বাচ্চার কোনো খোঁজ মেলেনি মানে? মিনু ভাবি চুপ করো, তুমি কি মরবে? রিনা তুমি বাড়ি যাও, ওসব নিয়ে ঘাটাঘাটি করো না। শাকচুন্নি কিন্তু খুব খারাপ জিনিস, যার পিছে লাগে তা বংশ নির্বংশ করে ছাড়ে। এই রকি, তোকে বলেছি গরুর খাবার দিতে, আর তুই এখানে বসে ঝিমোচ্ছিস? না মাতবর সাহেব, চিমোচ্ছি না, শরীরটা একটু খারাপ লাগছিল। তাছাড়া আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও দয়া করে। কাজ করার কোনো নাম নেই, শুধু খিদে খিদে। নবাবের ছেলে নবাব হয়েছে। যা গিয়ে আগে সব কাজ শেষ কর, নয়তো তোর পিঠে ছাল তুলবো আমি আজকে। কি করছো? ওকে মারবে নাকি? ছেলেটা এতিম, ওকে মেরো না। একে তো ঠিক মতো খাবার দাবার দেওয়া হয় না। তার উপর যদি আবার মারো তাহলে ছেলেটা মরেই যাবে। তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে ও মাথায় উঠেছে। রাস্তার ভিখারিকে তুলে এনে আশ্রয় দিয়েছি, এটাই তো অনেক। এক্ষুনি গোয়াল ঘরে যা, কাজ না শেষ হলে দুপুরেও খাবার পাবি না। কেমন আছেন চাচা? ভালো আছি। কে? ও, রমেশের বউ রিনা। কি খবর আজকে আমার বাড়ি যে? কি মনে করে? কিছু না চাচা, মালতী চাচির সঙ্গে একটু দরকার ছিল। আচ্ছা যাও। আর শোনো, জয়কে দেখে রেখো। শুনলাম কাল রাতে নাকি ও দক্ষিণ ভিটায় গিয়েছিল। জি চাচা, জয় ভুল করে চলে গিয়েছিল। ভুল করে যাক আর যেভাবেই যাক, ওইদিকে যেন আর না যায়। ওখানে খারাপ বাতাস আছে। চাচা, খারাপ বাতাস তো শুনেছি, কিন্তু ওখানে নাকি কোনো মায়ের আত্মা ঘুরে বেড়ায়। কি সব আবল তাবল বকছো? যাও ভিতরে যাও, বেশি কথা বলো না। তুমি এই গ্রামের বউ, তোমার এত বুঝে লাভ কি? চাচি, একটা কথা সত্যি করে বলবে? কি কথা মা? বলো, আমি জানলে অবশ্যই বলবো। রকি কে? আর ওর মা বাবা কে ছিল? রকি তো এতিম। তোর চাচা ওকে ঝড়ের রাতে কুড়িয়ে এনেছিল। ওর মা নাকি পাগল ছিল, রাস্তায় মরে পড়েছিল। তুমি কি এটা বিশ্বাস করো চাচি? বিশ্বাস অবিশ্বাসের কথা জানি না। ছেলেটা বড় ভালো। তোমার চাচা ওকে সহ্যই করতে পারে না। সারা দিন খাটায় আর মারে। আমার তো কোনো সন্তান হলো না, তাই ওকে একটু আদর যত্ন করতে চাইলেও পারি না, ভয়ে থাকি। চাচি, রকির পায়ে কি কোনো জন্ম দাগ আছে? হ্যাঁ আছে তো, ডান পায়ে একটা কালো দাগ আছে। আমি শুনেছি রহিম চাচারও তো একই জায়গায় দাগ ছিল, বংশের দাগ বলে ওটাকে। তাহলে কি? মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলছি না চাচি, শুধু মেলাচ্ছি। রকির বয়স কত হবে? 12-13? হ্যাঁ এমনই হবে। রোজিনা চাচি মারা যাওয়া কত বছর হয়েছে? তাও তো 12 বছরই হবে। রিনা, তুমি বলতে চাইছো রকি রুজিনার ছেলে? আমি এখনো নিশ্চিত না, তবে আমার মন বলছে ও দোলনার কান্নার সাথে রকির কোনো যোগসূত্র আছে। চুপ করো মা, দেওয়ালেরও কান আছে। তিনি যদি শোনে তুমি এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করছো, তোমাদের আস্ত রাখবেন না। রকি, একটু দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। ভাবি, এখন না, পরে। মাতবর সাহেব দেখে আমাকে খুব মারবে। আমাকে গরুকে খাবার খাওয়াতে হবে। আরে দাঁড়া তো, কেউ দেখবে না। রকি, তুই কি জানিস তোর আসল পরিচয় কি? তোর মা বাবা কে? আমি তো জানি, আমার মা পাগল ছিল, আমাকে ফেলে মরে গেছে। এটা তো করিম মাতবরের কথা। তুই নিজে কি অনুভব করিস? তোর কি কখনো মনে হয় না তোর মা তোকে খুঁজছে? ভাবি, আমি প্রায় একটা স্বপ্ন দেখি, কিন্তু আমি কাউকে বলিনি। আপনিও কাউকে বলবেন না। আমি স্বপ্নে দেখি কাঠের দোলনায় দুলছি, আর খুব সুন্দর একটা শাড়ি পরা মহিলা আমাকে দোল দিচ্ছে।
তার মুখটা দেখতে পাই না, কিন্তু তার হাতের চুনিগুলোর আওয়াজ আমি শুনতে পাই। আবার দেখি আমার খুব শীত করছে। ওই মহিলা তার আঁচল দিয়ে আমাকে ঢেকে দিচ্ছে। ঘুম ভাঙলে দেখি আমি কাঁদছিলাম। কেন কাঁদি তাও জানি না। রকি, আজ রাতে তুই আমার সাথে দক্ষিণ ভিটায় যাবি? না ভাবি, না। মাতবর বলেছে ওখানে শাকচুন্নি থাকে, ওরা নাকি বাচ্চাদের রক্ত খায়। আমি যাব না। শাকচুন্নি কাদের ভয় দেখায় জানিস? যারা অপরাধী। তোকে ডাকছে রকি। সেদিন জয় যে ডাক শুনেছিল সেটা তোর জন্য ছিল। তোর মা তোকে খুঁজছে। আমার মা? আমার মা তো মরে গেছে ভাবি। তোর মা মরে গিয়েও তোকে পাহারা দিচ্ছে। তুই যদি তোর আসল পরিচয় জানতে চাস কেন করিম চাচা তোকে ঘৃণা করে, তাহলে আজ রাতে তোকে আসতেই হবে। তুই কি আজীবন সেই করিম চাচার গোলাম হয়েই থাকতে চাস? কিন্তু আমি করিম চাচাকে অনেক ভয় পাই ভাবি, কারণ এটাই আমার শেষ আশ্রয়। তুই আমাকে ভরসা করিস তো? আমি থাকবো তোর সাথে। আজ রাত 1টার সময় যখন সবাই ঘুমিয়ে যাবে, তখন তুই চুপি চুপি পেছনের দরজা দিয়ে বের হয়ে আসবি। আমিও আসবো। আচ্ছা ভাবি, ঠিক আছে। আপনি যখন বলছেন অবশ্যই আসবো। নানি, আমাকে তাড়াতাড়ি একটা সত্যি কথা বলো। তুমি তো রহিম চাচা আর রুজিনা চাচিকে ভালো করে চিনতে। পুরনো কথা ঘেটে আর কি করবি তুই? ওইসব ভুলে যা। যদি মাতবর সাহেব শুনতে পায় তাহলে তোর বড় বিপদ হবে। ভুলবো না। রকি কার ছেলে দাদি? বলো। আপনাকে অনুরোধ করছি দাদি, সত্যিটা বলো। তুই না শুনে যাবি না। শোন তাহলে। রকি হলো রহিম ও রুজিনার একমাত্র ছেলে। তাহলে সবাই বলে কেন রকি এতিম, ওর মা বাবা নেই? করিম চাচা কেন বলে ওকে কুড়িয়ে পেয়েছে? লোভ মা, লোভ। রহিম যখন মারা গেল, করিম জানতো রুজিনার যদি ছেলে হয় তাহলে সম্পত্তির অর্ধেক ভাগ দিতে হবে। তখন করিম একটা শয়তানি বুদ্ধি করলো। রুজিনা তখন ব্যথায় কাকড়াচ্ছে। তখন করিম সবাইকে বলল বাচ্চা মারা গিয়েছে, আর রুজিনাকে নাকি জিন আসর করে মেরে ফেলেছে। কিন্তু তুমি কিছু বলনি কেন? আমি যতদূর শুনেছি তুমি দাইমা ছিলে। আমি আর কি বলবো? আমি তখন ওদের বাড়ি কাজ করতাম, আর করিম আমাকে ভয় দেখিয়েছিল। করিম সেই বাচ্চাটাকে ঝড়ের রাতে বাইরে নিয়ে যায়। আমি ভেবেছিলাম মেরে ফেলবে, কিন্তু পরে দেখি কয়েক মাস পর একটা এতিম বাচ্চা কুড়িয়ে পেয়েছে বলে রকিকে ঘরে তুললো। আমি তখনই চিনেছিলাম ওটা রুজিনারই ছেলে, কিন্তু করিমের ভয়ে কিছু বলতে সাহস পাইনি। আমারও তো জানের মায়া আছে। ছি, মানুষ সম্পত্তির লোভে এত নিচে নামতে পারে? করিম আসলে মানুষ না, ও একটা জানোয়ার। রুজিনার অভিশপ্ত আত্মা তাই আজও গাছের নিচে ঘুরে বেড়ায়। সে তার সন্তানকে খোঁজে। যতদিন রকি তার আসল পরিচয় না জানবে ততদিন এই অভিশাপ কাটবে না। আজকে আমি এর এক বিহিত করব দাদি। রকি, তুই এসেছিস? তোকে কেউ দেখতে পায়নি তো? না ভাবি, আমাকে কেউ দেখেনি, কিন্তু আমার ভয় লাগছে। জায়গাটা কেমন শুনশান। ভয় পাস না, ওই দোলনাটার দিকে তাকা। কিন্তু ভাবি, দোলনাটা তো দুলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। অপেক্ষা কর, মনে মনে তোর মাকে ডাক। মা, ও মা, আমি রকি, আমি এসেছি মা। তুমি কোথায়? দেখ, দোলনা নড়ছে। কেউ যেন দোলনায় বসে দুলছে। তুই এগিয়ে যা রকি, দোলনার কাছে যা। মা, তুমি কি আমার মা? কিরে ওখানে? রকি আর রিনা, তোদের মরার খুব ইচ্ছে তাই না? তোদের বারণ করার পরও তোরা এদিকে এসেছিস? চাচা, আপনি এখানে? আমি জানতাম তুই এই শয়তানি করবি। আমার ধারণাই ঠিক ছিল। আমার সন্দেহ হয়েছিল, তাই আমি পাহারা বসিয়েছিলাম। আজ তোদের দুজনকেই গাছের নিচে পুঁতে ফেলবো, কেউ জানতে পারবে না। আপনি ধরা পড়ে গেছেন চাচা।
আমি সব জানি। রকি আপনার ভাই রহিমের ছেলে। আপনি সম্পত্তির লোভে রুচিনা চাচিকে মেরে ফেলেছেন। আহা, জেনে তোরা কি করবি? তোরা এখান থেকে ফিরে গেলে তো সবাইকে বলবি এই গাছের নিচেই তোদের দুজনকে পুঁতে দেব, কেউ জানতেও পাবে না। এই কি দেখছিস? ধর ওদেরকে। মাতবর সাহেব, আমাকে মারবেন না। আমি সম্পত্তি চাই না, আমি কিচ্ছু চাই না। আমাকে যেতে দিন দয়া করে। চুপ কর শয়তানের বাচ্চা, তোকে বাঁচিয়ে রেখেছিলাম গোলামি করার জন্য, কিন্তু তুই যখন সব জেনে গেছিস তখন তোকে মারতেই হবে। তোকে আজ আমি নিজ হাতে শেষ করব। করিম রকিকে মারবে বলে রকির দিকে তেড়ে যায়। ঠিক সেই মুহূর্তে গাছটা খুব জোরে জোরে নড়তে শুরু করে, আর গাছে থাকা দোলনাটা ছিঁড়ে এসে করিম মাতবরকে আঘাত করে। আমার পা মনে হয় ভেঙে গেল, কেউ আমাকে ধরো। রকি, ভয় পাস না। আমার মনে হয় তোর মা তোকে বাঁচাতে এসেছে। এরপর গাছের ভেতর থেকে শাকচুন্নি বের হয়ে আসে, পরনে একটা সাদা শাড়ি। করিম, তুই আমার সুখের সংসার ভেঙেছিস, তুই আমার কোল খালি করেছিস। কে কে রুজিনা? কিন্তু না না, তুমি তো মরে গেছিলে। শরীর মরে কিন্তু মায়ের আকুতি মরে না শয়তান। তুই আমার থেকে আমার ছেলেকে দূরে রেখেছিস, তাকে তুই গোয়াল সাফ করিয়েছিস, তার উপর তুই অনেক অত্যাচার করেছিস, এমনকি ঠিকমতো খাবারও দিসনি। আমি সব দেখেছি, আমার বুক ফেটে গেছে, তবে আমি কিচ্ছু করতে পারিনি, কারণ আমার ছেলে তার পরিচয় জানতো না। আমাকে মাফ করে দাও রুজিনা, আমার ভুল হয়েছে। আমার সব সম্পত্তি রকিকে দিয়ে দিব, আমাকে মেরো না। তোর সম্পত্তি আমি চাই না, আমি তোকে তোর উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। আজ থেকে তুই পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাক, কেমন লাগে? তুই ভয় পাস না বাবা, আমি তোর মা। মা, সত্যি আমার মা আছে? আমি এতিম না? না বাবা, তুই আমার একমাত্র ছেলে। এই দোলনা আমি তোর জন্য বানিয়েছিলাম। আমি চেয়েছিলাম তোকে এখানে দোল দেব, কিন্তু সেই সুযোগ পাইনি। মা, ওরা বলে তুমি শাকচুন্নি, মানুষ না। তুমি মানুষকে ভয় দেখাও। যারা অন্যায় করে আমি তাদের উচিত শিক্ষা দেই বাবা, আমি মানুষদের কিচ্ছু বলি না। মা, আমি আজকে অনেক খুশি। মনে হচ্ছে আমি আমার নিজের বাড়ি ফিরেছি। তোর খুশি বেশিক্ষণ থাকবে না বাবা, আমার সময় ফুরিয়ে এসেছে। আমি শুধু তোকে সত্যটা জানানোর জন্য এতদিন আটকে ছিলাম। রিনা, মা তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু এখন আমি শান্তিতে যেতে পারবো। আপনি নিশ্চিন্তে যান চাচি, রকিকে আর কেউ কষ্ট দিতে পারবে না। রকি, তুই মাথা উঁচু করে বাঁচবি বাবা, কারো দয়ায় বাঁচবি না। এই মাটি, এই ভিটা সব তোর। ভালো থাকিস বাবা। এই বলে শাকচুন্নি ওখান থেকে চলে যায়। রকি, তুই মন খারাপ করিস না। তোর মা এখন শান্তিতে বিদায় নিয়েছে। করিম চাচাও তার পাপের শাস্তি পেয়েছে। তোর উপর এখন থেকে আর কেউ অত্যাচার করতে পারবে না। চল আমরা বাড়ি যাই।